একটি সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটিকে সময় দিতে হবে। তা না হলে অভিমান জমতে জমতে একসময় দূরত্ব সৃষ্টি হতে পারে, যেটা কিনা পরবর্তীতে হাজার চেষ্টা করলে ঠিক নাও হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আজকে ভিডিওটি ছাদ থেকে শুরু করেছি। ছাদে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম, তবে মিষ্টি কুমড়া হয়নি। মিষ্টি কুমড়ার কিছু পাতা আছে, সেগুলো নিয়ে যাচ্ছি। মিষ্টি কুমড়ার পাতা আরও হয়েছিল, তবে মিষ্টি কুমড়া হওয়ার আশায় পাতাগুলো তুলিনি। এরকম করে অনেকগুলো পাতা মরে গিয়েছে। তো এখন হচ্ছে শেষ পর্যায়ে কয়েকটা পাতা আছে, ভাবলাম যে এগুলো নিয়ে যাই। মিষ্টি কুমড়া যেহেতু খেতেই পারিনি, কয়েকটা পাতাকেই উসুল করি। ভেবেছিলাম পাতাগুলো আজকে রান্না করব, তবে পাতাগুলো আজকে রান্না করা হয়নি। আজকে রেখে দিয়েছিলাম, পরদিন রান্না করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কোনো প্রকার সার যেহেতু দেওয়া নেই, সেই হিসেবে পাতাগুলো খুব সুন্দর মিলিয়ে গিয়েছিল, খেতেও ভালো লেগেছে। এখানে যে মরিচ গাছটা মাত্র দেখতে পেয়েছেন, এই গাছটা একদমই মরে গিয়েছিল। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, আর সেই বৃষ্টিতে এই গাছটা আবারও সতেজ হয়ে উঠেছে। ভাবতেও পারিনি যে গাছটা আবারও সতেজ হয়ে উঠবে, কারণ গাছটা একদমই মরে গিয়েছিল, ডালগুলো শুকনো হয়ে গিয়েছিল। এই মরিচ গাছের কিন্তু একটি বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে এই গাছে সারা বছরে মরিচ হয়। মরিচগুলো খুবই জাল হয় আর ছোট ছোট হয়। যাই হোক, শাকগুলো এখন বাসায় নিয়ে এসেছি। আর মিষ্টি কুমড়া চারাটা আমি একদম ফেলে দিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে এখানে মিষ্টি কুমড়া হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই, তার সাথে পাতা হওয়ারও কোনো সম্ভাবনা নেই, সেজন্য ফেলে দিয়েছি। কিছু করলার বীজ ফেলেছিলাম, সেখান থেকে কিছু চারা উঠেছে। এখানে হয়তো কোনো একটি করলার চারা লাগিয়ে দিতে পারি, নয়তো অন্য কোনো গাছ লাগাবো। এখন চলে এসেছি বাসায়। যাওয়ার আগে আমি মাছগুলো ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম, ছোটো মাছ, বড় মাছ। এসে মাছগুলোকে ধুয়ে নিয়েছি, এখন মাছগুলো ভেজে নিচ্ছি। এদিকে ছোটো মাছগুলো ভেজে নিচ্ছি, অন্যদিকে বড় মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আজকে ডাল বোনা করব, সেজন্য ডালগুলো ধুয়ে রেখে দিয়েছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলেই গিয়েছেন, তাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। এদিকে ডাল বোনা করার জন্য আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন। এখানে আমি রসুনগুলো দুইভাবে দিয়েছি, কিছু রসুন কুচি করে দিয়েছি আর কিছু রসুন আমি মাঝখানে ফালি করে দিয়েছি। ডাল বোনার মধ্যে আস্ত রসুন থাকলে খুব ভালো লাগে, তবে দেশি রসুন দিলে আরও বেশি ভালো লাগতো। তারপরে এতে তেজপাতা, লবণ আর হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে ডাল বোনা করে খেলে ভালোই লাগে, ডাল দিয়েও খাওয়া যায় আবার ভাত দিয়েও খাওয়া যায়। এই ডাল বোনা দিয়ে সকালবেলা আপনাদের ভাইয়া নাস্তাটা করেছে, সাথে ডিম ভাজি করে দিয়েছিলাম, রুটি চেকে দিয়েছিলাম, তার সাথে কিছু প্রশংসা করেছে। তো প্রশংসা করেছে হচ্ছে ডাল বোনার, আমার কিন্তু করেনি, বলেছে ডাল বোনাটা খুবই ভালো হয়েছে। ডাল বোনার মধ্যে সব কিছু দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যখন কষানো হয়ে গিয়েছে তখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, পানি দিয়ে ঢাকনা দিয়ে আবারও ডেকে দিয়েছি। রান্না করার ফাঁকে কিছু আঙ্গুর বের করে রেখেছি জুনানার জন্য, নর্মাল ফ্রিজ থেকে বের করেছি, যেহেতু এখন ঠান্ডা অবস্থায় সাথে সাথে খাওয়া যাবে না, সেজন্য এখন বের করে রেখেছি। আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে খেতে পারবে। সকালের খাবারটা জুনানাকে খাইয়ে কিন্তু আমি রান্না করে এসেছি। ডাল রান্না করার সময় আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। তো ডাল বোনাটা হয়ে গিয়েছে, শেষ পর্যায়ে এসে এখানে আমি কাঁচামরিচ অ্যাড করেছি, টমেটো দিয়েছি। দেওয়ার পরে একটু চেক করছিলাম যে লবণ ঠিক আছে কিনা, দেখলাম যে লবণটা ঠিক আছে। তারপরে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু টমেটো দিয়েছি। টমেটো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণ সময় লাগে, সেজন্য কিন্তু আমি নামানোর আগে টমেটো দিয়েছি, এতে করে টমেটো গলে যাবে না। এই তো ডাল বোনা হয়ে গিয়েছে। ডাল বোনা হতে তেমন একটি সময় লাগে না। ডাল বোনাটা বাটিতে রাখার আগে আমি এখানে কিছু ধনেপাতা দিয়েছি। একদিকে ডাল বোনা করেছি, অন্যদিকে কিন্তু মাছ বোনাটা হয়ে গিয়েছে। আর এই মাছ বোনাটা আমি এখানে অল্প আলু দিয়েছিলাম, খেতে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। যদিও মাছটা ভাজার সময় অল্প ভেঙে গিয়েছিল, তারপরেও ছোটো মাছ খেতে পারি, সেটা ভেঙে যাক বা আস্ত থাকুক কোনো সমস্যা হয় না আমার।
বড় মাছটা যে বেজে রেখেছিলাম, বড় মাছটা এখন রান্না করব, সেজন্য সেই আগের প্যানটাই আমি আবারও ধুয়ে চুলার উপরে বসিয়ে দিলাম। দিয়ে আবারও তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি, একটি মরিচের অর্ধেকটা মরিচ দিয়েছি। এখানে রসুনের পেস্ট দিয়েছি অল্প, তবে সেটা স্কিপ হয়ে গিয়েছে। তারপরে অল্প কিছুক্ষণ ভেজে পানি দিয়ে দিয়েছি, কারণ রসুনটা যদি পুড়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। এখন রান্নার ক্ষেত্রে আমরা যা যা মশলা দিই সেগুলোই দেব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে লবণও অ্যাড করব। সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। সেজন্য একটি ঢাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণের জন্য। যখন মনে হবে কষানো হয়ে গিয়েছে তখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, উঠিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখন এখানে আমি সিমের বিচি দিয়ে দিব। আমি যে সিমের বিচি সংরক্ষণ করে রেখেছিলাম সেই বিচিগুলো এখন বের করে এনেছি। আনার পরে এখন আমি এখান থেকে কিছু সিমের বিচি আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন। এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সিমের বিচিগুলো দেওয়ার পরে আমি অল্প সময় কষিয়ে নিয়েছিলাম। কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। এদিকে তেজপাতাগুলো শেষ হয়ে গিয়েছিল, তো আমি কিছু তেজপাতা রিফিল করে নিচ্ছিলাম। এই তেজপাতাগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে তারপরে রেখেছি। সে কারণে কিন্তু আমার একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে যখন আমি কোনো তরকারিতে দেই তখন কিন্তু আমাকে আবারও ধুইতে হয় না। যেহেতু আমি আগেই ধুয়ে শুকিয়ে রেখেছি, সেজন্য সেই কাজটা আমার পরবর্তীতে করতে হয় না। তো এই বক্সের মধ্যে আমি তেজপাতাগুলো রেখেছি, তার সাথে কিছু লেবুর যে পাতা আছে সেগুলো শুকিয়ে রেখেছি। তো এটা আমার ইচ্ছা মতো রেখেছি, আমি জানি না এখান থেকে কোনো স্মেল বের হয় কি না। মাঝে মাঝে কিন্তু তরকারির মধ্যে যদি লেবুর পাতা দেওয়া যায় তাহলে ভালো লাগে। এখন তো মানুষ সব কিছুই প্রসেস করে রেখে দেয়, তো সেটা মাথায় রেখেই আমি এভাবে রেখেছিলাম। তবে এখন পর্যন্ত আমি ব্যবহার করে দেখিনি, যেহেতু ছাদে আমার লেবু গাছ আছে, সবসময় ছাদ থেকে নিয়ে আসি। এখন পর্যন্ত আলসামি কাজ করেনি, তো কোনো দিন যদি আলসামি কাজ করে এখান থেকে দিয়ে দেখব কেমন হয়। মাছের মাথা দিয়ে মুড়িকণ্ঠ বলেন বা যে কোনো ভাজির মধ্যে কিন্তু লেবুর পাতা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে, খেতে ভালো লাগে, অন্যরকম একটা স্বাদ অ্যাড হয়। যে কোনো তরকারিতেও কিন্তু নামানোর আগে যদি দিয়ে নামানো যায় তাহলেও ভালো লাগে। আসলে লেবু গাছের ডাল কেটে দিয়েছিলাম, তো ডালগুলোর মধ্যে যে পাতাগুলো ছিল পাতাগুলো মরে যাবে, সেজন্য মায়া লাগছিল। ভাবলাম যে আমি শুকিয়ে রেখে দেই, যদি কখনো দরকার পড়ে তো পড়লই, না পড়লে নাই। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সিমের বিচির যে তরকারিটা সেটা হয়ে গিয়েছে। নামানোর আগে আমি এখানে টমেটো অ্যাড করেছি আর তেলে রাখা জিরা গুঁড়া দিয়েছিলাম। আমি আজকে যে ফ্রোজেন করা সিমের বিচিগুলো রান্না করেছি দেখে কিন্তু একদমই মনে হয়নি যে এগুলো সিমের বিচি আমি ফ্রোজেন করে রেখেছিলাম। মনে হচ্ছিল যেন একদম সতেজ সিমের বিচিগুলো আমি রান্না করেছি। তরকারিগুলো রান্না করার পরে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসানোর পরে এখানে আমি আলু ভর্তা করে নিয়েছি। সকালে নাস্তা না খেয়ে যখন আমি রান্নাঘরে একবার প্রবেশ করি তখন কিন্তু এখান থেকে বের হয়ে খাওয়া দাওয়াটা আমার হয় না। তো রান্নাবান্না শেষ করে তারপরে কিন্তু আমি খাই। তো আজকেও ঠিক সেরকম হয়েছে। সব কিছু রান্না করার পরে যখন আমি ভর্তাটা করেছি, ভর্তা দেখার পরে আর থাকতে পারিনি, আমি ভর্তা দিয়ে অল্প ভাত খেয়ে নিয়েছিলাম। একদমই অল্প পরিমাণ খেয়েছি, কারণ যেহেতু দুপুর টাইম হয়ে গিয়েছে, একটু পরে তো আবারও খেতে হবে, সেজন্য অল্পই খেয়েছি। এখন আমি এখানে শরবত করে নিচ্ছি। যে গরম পড়েছে, গরমের ভিতরে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, সবারই প্রয়োজন বেশি বেশি করে পানি খাওয়া। তো চেষ্টা করছি, বাকিটা আল্লাহ সহায় হবেন ইনশাল্লাহ। তো শরবত বানানোর জন্য এখানে আমি চিনি দিয়েছি, লেবুর রস দিয়েছি, অল্প পরিমাণ ঠান্ডা পানি দিয়েছি, ট্যাং দিয়েছি, আমার কাছে লেমন ফ্লেভার ছিল সেটা দিয়েছি। ঠান্ডা পানি বেশি দেইনি, অল্প পরিমাণ দিয়েছি, কারণ এই গরম এই ঠান্ডা এরকম করে করেই কিন্তু মানুষ অসুস্থ বেশি হচ্ছে। যাই হোক, সবাই বেশি বেশি করে পানি খাবেন, তবে পানির মধ্যে ঠান্ডার পরিমাণটা অনেক কম রাখবেন। একদম ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি খাওয়াটা আসলে ঠিক না। আমি যতটুকু দেখছি বা শুনছি সবারই টনসিল হয়ে যাচ্ছে। টনসিল হওয়ার মানে হচ্ছে গিয়ে বেশি ঠান্ডা পানি খাওয়াতেই কিন্তু টনসিলটা হয়ে থাকে। ঠান্ডা যখন বেশি লেগে যায় তখনই টনসিলটা দেখা দেয়। সুস্থতা অসুস্থতা সব কিছুই আল্লাহর হাতে, তারপরেও আমরা সাবধান থাকতে গতি নেই। এখন আমি কিছু মশলা রিপিল করে নিচ্ছি। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আরএফএল থেকে কিছু জিনিস এনেছি, তো সেই জিনিসগুলোর মধ্যে কিন্তু এটাও ছিল। তো এখানে আমি 3 ধরনের মশলা রাখছি,
হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এই বক্সের সবচাইতে ভালো দিক আমার কাছে মনে হয়েছে এটার যে ঢাকনাটা আছে সেটা। আলাদা আলাদা বয়ামে যখন মশলাগুলো রাখা হয় তখন কিন্তু বারবার বয়ামের যে কেপটা আছে সেটা খুলতে হয়। তো এখানে কিন্তু সেই ঝামেলাটা নেই। রান্নাবান্না যখন শুরু করব একবার শুধু ঢাকনাটা খুলব, আবার যখন রান্নাবান্না শেষ হয়ে যাবে আবার ঢাকনাটা লাগিয়ে দিব, বাস এতটুকুই। বারবার কেপ খোলার কোনো প্রয়োজন হবে না। এজন্যই কিন্তু এই বক্সটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আগের বয়ামগুলোতে অল্প অল্প করে মশলা ছিল, সেগুলো ঢেলে দিয়েছি। বাকি মশলাগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করি, সেখান থেকে বের করে রেখেছি। ফ্রিজে সংরক্ষণ করলে দেখা যায় অনেক দিন পর্যন্ত ভালো থাকে, নয়তো বারবার রোদে দেওয়ার যে ঝামেলাটা আছে সেটা করতে হয়। এই মশলাগুলো বাড়ি থেকে একদম বানিয়ে তারপরে আমাকে দেয়। এখানে অনেকটা পরিমাণের থাকে, তারপরেও কিন্তু আমার অনেক দিন চলে যায়, কিছুই হয় না। এই তো এখানে কিন্তু দুপুরের খাবার আমার রেডি হয়ে গিয়েছে, সাথে লেবু কেটে রেখেছি। এই গরমের ভিতরে চেষ্টা করি যেন কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে ফেলা। যখন মনে করি সব কাজকর্ম শেষ হয়ে গিয়েছে তখন আরেকটি কাজ সামনে এসে হাজির হয়। সকালবেলা দুধের যে বোতলটা আছে সেটা বের করে রেখেছিলাম। তো সব রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, তারপরে আমার চোখে পড়েছে যে এই যে দুধের বোতলটা এখনও জাল দেওয়া হয়নি। এখন দুধটা জাল করে নিচ্ছি। দুধটা যখন আমি ডিপ ফ্রিজে রেখেছি তখনই কিন্তু ভালো করে চাকনি দিয়ে ছেঁকে তারপরে রেখেছি, এজন্য কিন্তু এখন আমার চাকার প্রয়োজন হয়নি। অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি দুধটা না ছেঁকে জাল করে নিয়েছি, সেজন্য বলে দিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বিশ্রাম নেওয়া হয়েছে। এখন হচ্ছে সন্ধ্যার কাছাকাছি সময়। বাড়ি থেকে যে নকশি পিঠাগুলো বানিয়ে নিয়ে এসেছিলাম এগুলো কিন্তু এখন পর্যন্ত ভাজা হয়নি। কালকে আপনাদের ভাইয়া আর জুনাইনা মিলে গল্প করছিল তারা দুজন পিঠা বানাবে। জুনাইনাকে বলছিল তার বাবা যে আমাকে নকশি পিঠা বানিয়ে খাওয়াও। তো আমার মেয়েও বলছিল ঠিক আছে নকশি পিঠা বানাবো। তো এই দুইজনের কথোপকথন শুনে আমার কাছে মনে হলো যে আমি যে নকশি পিঠা এনেছিলাম সেটা তো এখন পর্যন্ত খাওয়া হয়নি। ভেবেছিলাম কালকেই বাজবো, তবে কালকে কোনো এক কারণে বাজা হয়নি, সেজন্য আজকে বেজে দিচ্ছি। সেজন্য পিঠাগুলো আমি প্রথমে বেজে নিচ্ছি। অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে খেজুরের গুড় দিয়েছি। গুড়গুলো একটু জাল করে তারপরে পিঠাগুলো এখানে আমি ডুবিয়ে নিব। এই পিঠাগুলো কিন্তু এর আগে আমি খেয়েছি, তবে নিজের হাতে কখনো ভাজিনি। পিঠাগুলো ভাজার পরে কিন্তু ঠিকঠাকই ছিল, তবে যখন আমি খেজুরের গুড়ের মধ্যে দিচ্ছিলাম তখনই সব ভেঙে যাচ্ছিল। এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজা, যারা এখনও খাননি তারা খেয়ে দেখতে পারেন। তবে পিঠাগুলো বানানো কিন্তু অনেক বেশি কঠিন। বাড়িতে যখন বানিয়েছে আমি ট্রাই করেছিলাম, তবে আমি শিখতে পারিনি, এত কঠিন আমার কাছে লেগেছে। এই নকশি পিঠাগুলো ভাজার পরে শুধুই খেতে অনেক বেশি ভালো লাগে। যখন খেজুরের গুড়ের সাথে মিশানো হয় তখন কিন্তু অসম্ভব মজা লাগে। যেহেতু পিঠাগুলো প্রথমবার বাছছি সেজন্য খেজুরের গুড়টা শেষ দিকে পুড়ে গিয়েছিল, বুঝতে পারিনি। যাই হোক, অল্প মানুষ অল্পই করেছি। এই মুহূর্তে আপনাদের ভাইয়া বলছিল পুদিনা পাতার শরবত খাবে, সেজন্য চা থেকে পুদিনা পাতা নিয়ে এসেছে। তো সেগুলো করে এখন আবারও আমরা জুস বানিয়ে খাচ্ছি। তার সাথে সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। অল্প কয়েকটা পাতা এনেছে, সেটা দিয়ে পুদিনা পাতার জুস হয়নি, তবে শরবতের মধ্যে পুদিনার পাতার একটি স্মেল এসেছে। তো জুস খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।